আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি এসপিএফ ক্যারিয়ার একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জ্যোতিচিহ্ন। এই জ্যোতিচিহ্নের অপর নাম হলো বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন। আমরা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মাঝে কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করি। এই সাংকেতিক চিহ্ন প্রতীকেই জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে। আমরা অনর্গল কথা বলতে পারি না, প্রয়োজন হয় থামার। আর এই থামার প্রয়োজনের নিমিত্তেই বা বাক্যের অর্থ সুস্পষ্ট করার লক্ষ্যেই আমরা এই সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকি। আসলে আমরা দেখি যে বাক্যের কোথায় আমরা কোন চিহ্ন ব্যবহার করব, সেই চিহ্নগুলোর বিরতিকাল কতটুকু হবে এবং চিহ্নগুলোর আকৃতি কি এবং চিহ্নগুলোর নাম কি। তো প্রথমে দেখুন, আমরা প্রথমে লিখে নিই যে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন আরেকটি নাম রয়েছে ছেদ চিহ্ন, আরেকটি নাম রয়েছে বিরাম চিহ্ন। এই তিনটা নামে ডাকা হয়। তাহলে দেখুন, আমরা লক্ষ্য করতেছি যে এখানে জ্যোতিচিহ্নের নাম, আকৃতি, বিরতিকাল বা পরিমাণ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কমা। প্রথমে দেওয়া আছে কি কমা। কমা চিহ্নটা কেমন হয়? কমা চিহ্নটা হচ্ছে কমা। কমা যে বাক্যের মধ্যে থাকে সে বাক্যে কমার জায়গাতে কতটুকু থামতে হয়? কমার জায়গাতে এক বলতে যে সময় লাগে, কতটুকু থামতে হয়? এক বলতে যে সময় লাগে। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে যে এক। আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা বলতে পারি এক। এই যে আঙ্গুলটা খাড়া করার ক্ষেত্রে যতটুকু সময় লাগবে, সংকুচিত থেকে খাড়া অবস্থায় যতটুকু সময় লাগবে ততটুকু হচ্ছে এক। এক অর্থাৎ বাক্যের মাঝে যখন কমা থাকবে তখন আমরা এতটুকু সময় থাকবো। এরপর রয়েছে সেমিকোলন। সেমিকোলন সেমিকোলন কেমন? একটি বিন্দু হবে, তার নিচে কমা হবে। একটি বিন্দু হবে, তার নিচে কমা হবে। সেমিকোলন। সেমিকোলন বলার ক্ষেত্রে কতটুকু বা সেমিকোলন থাকলে কতটুকু আমরা থামবো? এক বলার দ্বিগুণ। এক বলার দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, আমি বলেছিলাম কমার ক্ষেত্রে 1 সেকেন্ড বা কমার ক্ষেত্রে এক বলতে যে সময় লাগে, আর সেমিকোলনের ক্ষেত্রে এক বলার দ্বিগুণ। তাহলে দেখো, যদি এক বলার দ্বিগুণ হয় তাহলে কেমন হবে? এক। অর্থাৎ আঙ্গুলটি সংকুচিত থেকে প্রসারিত হবে বা খাড়া হবে, তারপর আবার কি আগের পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ এক এক। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সেমিকোলনের ক্ষেত্রে এক বলার দ্বিগুণ থামতে হয়। আমরা আরেকটি চিহ্ন আমাদের নিচের দিকে রয়েছে, উদ্ধরণ চিহ্ন। আমরা উদ্ধরণ চিহ্ন কেন যাচ্ছি? এই উদ্ধরণ চিহ্ন কেমন রয়েছে এখানে দেখো, উদ্ধরণ চিহ্ন সিঙ্গেল কমা বা ডাবল কমা ব্যবহার করা হয়। কোন বক্তার কথা হুবহু উল্লেখ করার ক্ষেত্রে এই উদ্ধরণ চিহ্ন দ্বারা বাক্যটাকে বা কথাটাকে ঘিরে রাখতে হয়। এর দ্বারা আমরা অবগত হই যে বাক্যটা বা কথাটা হুবহু বক্তা যেভাবে বলেছেন সেভাবে এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এই উদ্ধরণ চিহ্নটাকে এই কমার পরে নিয়ে যাব। কমার পরে নিয়ে যাব, অর্থাৎ এক উচ্চারণে যে সময় লাগে, এটা কমাতে এক বলতে যে সময় লাগে, উদ্ধরণ চিহ্ন এক বলতে সেই সময় লাগে। এই জন্য আমরা তাকে ওইটাকে ওখানে নিয়ে গেলাম। আর তারপর রয়েছে কি সেমিকোলন, এক বলার দ্বিগুণ। এরপর রয়েছে দাঁড়ি। কি রয়েছে? দাঁড়ি বা পূর্ণচ্ছেদ। দাঁড়ির আর একটা নাম কি? দাঁড়ির আর একটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। বাক্যকে যখন পূর্ণচ্ছেদ করা হয়, অর্থাৎ বক্তার কথা যখন পরিসমাপ্তি ঘটে আর কোনো আকাঙ্ক্ষা বা আসক্তি থাকে না, তখন সেটা দাঁড়ি দ্বারা শেষ করতে হয়। দাঁড়ি চিহ্নটা এরকম। দাঁড়িতে কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় থামতে হয়। আমরা রিদমের সহিত ঘড়ির কাঁটার যে 1 সেকেন্ড রয়েছে সেইভাবে আমরা 1 সেকেন্ড থামবো। যেমন 1, 2, 3, এইভাবে 1 সেকেন্ড সময় আমরা থামবো বাক্যের পরিসমাপ্তিতে। প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন
কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন চিহ্নটা এখানে দেওয়া আছে, আমরা আবারও চিহ্নটা দেখছি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নবোধক চিহ্ন কতটুকু স্থান হয়? ওই, অর্থাৎ 1 সেকেন্ড। বিস্ময় বা সম্বোধন চিহ্ন, বিস্ময় বা সম্বোধন চিহ্ন, কোনো কিছু অবাক করার মতো বিস্ময়কর হলে সেখানে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। যেমন বিস্ময় চিহ্নটা কি? এই যে একটা দাঁড়ের মধ্যে দাগ দিয়ে নিচে একটা বিন্দু, এটা হচ্ছে বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্নের ক্ষেত্রে কতটুকু আমরা থামবো? ওই, অর্থাৎ 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে। এরপর হচ্ছে কোলন। কোলন আমরা জানি কোন প্রকার বা ভাগ বোঝাতে কোলন ব্যবহার করা হয়। যেমন পদ 5 প্রকার, যথা, এই যথার পরে কোলন ব্যবহার করা হয়। কোলনটা কি? 2 বিন্দু পাশাপাশি উপর নিচে, পাশাপাশি উপর নিচে 2 বিন্দু থাকে। তাহলে কোলনে কতটুকু স্থান হয়? ওই, অর্থাৎ 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এগুলো সবগুলো 1 সেকেন্ড। এরপর রয়েছে ড্যাশ। ড্যাশ, ড্যাশটা কেমন হবে? আমরা জানি ড্যাশের পরে রয়েছে হাইফেন, কোলন ড্যাশ রয়েছে, ড্যাশের পরে রয়েছে কোলন ড্যাশ, তারপর রয়েছে হাইফেন। ড্যাশটা আমরা কতটুকু হবে? ড্যাশের আকৃতি হবে একটু বড়, ড্যাশের আকৃতি হবে একটু বড়। দুটা বাক্যের পারস্পরিক সম্পর্ক অর্থাৎ আত্মিক অন্বয় রয়েছে এরকম দুইটা বাক্যকে পাশাপাশি লেখার ক্ষেত্রে এই ড্যাশ ব্যবহার করা হয়। ড্যাশে আমরা কতটুকু থামবো? ওই, অর্থাৎ 1 সেকেন্ড থামবো। কোলন ড্যাশ, অর্থাৎ এই যে কোলন এবং ড্যাশ এই দুইটা মিলে, কোলন এবং ড্যাশ এই দুইটা মিলে হয়েছে কোলন ড্যাশ, অর্থাৎ কোলন চিহ্ন হবে প্রথমে, তারপরে হবে ড্যাশ, কোলন ড্যাশ। প্রকার বা ভাগ বোঝাতেও এই কোলন ড্যাশ ব্যবহার হয়ে থাকে। তাহলে কতটুকু থামবো? ওই, অর্থাৎ এই 1 সেকেন্ডই আমরা থামবো। এরপর রয়েছে হাইফেন। হাইফেনে থামার কোনো প্রয়োজন নেই। দুটি শব্দের মধ্যে অর্থের সঙ্গতি অসঙ্গতি দেখা দিতে পারে, এজন্য আমরা হাইফেন ব্যবহার করি। যেমন মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, এই শব্দগুলোর মাঝে আমরা হাইফেন ব্যবহার করি। হাইফেনটা দেশের সাথে একটু ছোট হবে, দেশের সাথে একটু ছোট হবে হাইফেন। হাইফেনে থামার প্রয়োজন নেই, হাইফেনে থামার প্রয়োজন নেই। অর্থাৎ বাক্যের মধ্যে যদি হাইফেন আসে তাহলে আমরা অবশ্যই থামবো না। এরপর রয়েছে ইলেক চিহ্ন বা লোভ চিহ্ন। ইলেক চিহ্ন বা লোভ চিহ্ন, যদি আমরা কোনো শব্দের মাঝখান থেকে বর্ণবাদ দিই তাহলে ইলেক বা লোভ চিহ্ন হয়। যেমন আমরা এখানে লিখতে পারি, এখানে রয়েছে হইতে বা হইল। হইলকে আমরা সংক্ষেপ যখন করব তখন আমরা এভাবে লিখতে পারি, কিভাবে? হ ল হলো। এইটাই হচ্ছে সেই ইলেক বা লোভ চিহ্ন, যখন আমরা ইংরেজিতে আয়াম লিখি এভাবে। যে শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে উদাহরণ চিহ্ন, আমাদের আগে চলে গেছে। এরপর রয়েছে বন্ধনী বা ব্র্যাকেট। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো গণিতের ক্ষেত্রে ব্যবহার হয়। প্রথম বন্ধনীটা শুধু বাংলার ক্ষেত্রে ব্যবহার হয়। কোনো জায়গার নাম, কোনো বিষয়, পূর্বে একটা নাম ছিল, নতুন ভাবে আরেকটা নামকরণ হয়েছে। নতুন নামকরণটাকে চেনানোর জন্য তার পাশে পুরাতন নামটাকে উল্লেখ করার ক্ষেত্রে ব্র্যাকেট দ্বারা, থার্ড ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী দ্বারা ঘিরে রাখা হয়। এরপর আমরা দুটো চিহ্ন এখানে তোমাদের সাথে শেয়ার করব, যে দুটো চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। একটা হলো সংক্ষেপ চিহ্ন। সংক্ষেপ চিহ্ন, সংক্ষেপ চিহ্ন কি? আমরা যদি বড় শব্দকে ছোট করে লিখি, অর্থাৎ আমরা এখানে থাকতে ডক্টর, এই ডক্টর শব্দটাকে সংক্ষেপে লেখার জন্য আমরা কি দিতে পারি? এই ড লিখে এক বিন্দু লিখতে পারি। এটা হচ্ছে সংক্ষেপ চিহ্ন, ডক্টর। অর্থাৎ বড় শব্দকে যদি আমরা সংক্ষেপ করতে চাই তাহলে প্রথম বর্ণ রেখে আমরা এক বিন্দু দেব, তাহলে সেটা সংক্ষেপ হয়ে যাবে ডক্টর। এটা হচ্ছে সংক্ষেপ চিহ্ন। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বর্জন চিহ্ন। বর্জন চিহ্ন, বর্জন চিহ্ন কেমন হবে? যেমন বর্জন চিহ্ন হচ্ছে 3 ডট, 3টা ডট চিহ্ন থাকবে, এটা হচ্ছে বর্জন চিহ্ন। বর্জন চিহ্ন আমরা কখন দেব? কোনো বিষয় আমরা লিখতেছি, কোনো একটা রচনা বা প্রবন্ধ বা কোনো একটা ভাব সংমিশ্রণ লিখতেছি, লিখতে গিয়ে বা কোনো রচনা বা প্রশ্ন লিখতে গিয়ে যদি প্রশ্নের মাঝখান থেকে 2-3 লাইন আমার মনে না পড়ে, তারপর থেকে মনে পড়তেছে, অর্থাৎ যেখানে মনে পড়ছে সেখানে আমরা এই বর্জন চিহ্ন দিতে পারি। তারপরে যেখান থেকে মনে পড়ছে সেখান থেকে আমরা লিখবো, তাহলে আমাদের শিক্ষক অবগত হবে যে আমার এই শিক্ষার্থী এই বিষয়টা জানে,
তৎক্ষণাৎ তার মাথায় এটা আসতেছে না, যে কারণে সে বন্ধন চিহ্ন ব্যবহার করছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা জ্যোতি বা চিহ্নের প্রাথমিক পরিচয় পেয়েছো। এরপরে নেক্সটে আমরা ইনশাআল্লাহ একটা একটা করে তাদের ব্যবহারগুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।